নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। আতঙ্ক, সতর্কতা, ভয় এইসব এখন আমাদের জীবনের সবথেকে বড় সঙ্গী। কত বছর বা কত দিন এই নিয়ে আমাদের কাটাতে হবে তা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আশার বাণী, যে ভালো খবর আপনাদের দেওয়ার, সেটা নিঃসন্দেহে দেব। কারণ এখনও পর্যন্ত 5 দিনের মাথায় এসে আক্রান্তের সংখ্যা 90,000-এর কম হয়েছে। এবং তার থেকেও ভালো কথা, এই মুহূর্তে গোটা দেশে সুস্থতার হার 90,000-এরও বেশি। অর্থাৎ আক্রান্তের তুলনায় সুস্থতার হার এখন এই মুহূর্তে সব থেকে বেশি। শুধুমাত্র তাই নয়, গোটা বিশ্বে সুস্থতার হারে প্রথম রয়েছে ভারত। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের এই করোনার দিন হয়তো আর কিছুদিন, আর কয়েক মাস, তারপর এই করোনার যে মহামারী, এই যে একটা সাংঘাতিক পরিস্থিতি, তার থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোতে চলেছি এবং আবারও আমরা আমাদের সেই পূর্ণ জীবন ফিরে পেতে চলেছি। তবে সেই পূর্ণ জীবনের মধ্যেও কিন্তু আমাদের সতর্কতা, সচেতনতা এই দিকগুলোকে মেনে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কতদিন মাস্ক পরতে হবে, কতদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এইগুলো নিয়ে এখন কথা বলা একেবারে অবাঞ্ছনীয়। তাই একেবারেই আমি কথা বলতে চাই না। বিশেষত কথা বলবো আজকে সুস্থতার হার নিয়ে, যেটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের মনে অনেকটা বেশি আশার আলো যোগায়। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় নিঃসন্দেহে উঠে আসবে। এবং অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের ফোনের, কারণ আপনারা আপনাদের ফোনের মাধ্যমে এই করোনা সতর্কতা হোক বা যে কোনো সমস্যা হোক, বিশেষত এই করোনায় কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এবং তার থেকে কীভাবে বেরোবেন, তার জন্য আপনাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে। আপনারা ফোন করতে পারেন, সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। তবে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে আমরা নিঃসন্দেহে আজ করোনা সতর্কতা নিয়ে তো কথা বলবোই, তবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ডেন্টাল বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা দাঁত নিয়ে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কোনো ব্যথা হচ্ছে বা কোনো পরিস্থিতির মুখোমুখি আপনারা কি করবেন বুঝতে পারছেন না, তার জন্য আপনারা ফোন করতে পারেন। কারণ আজকের আমাদের যিনি ডক্টর, তিনি আপনাদের ভীষণই পরিচিত মুখ। আজকে সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাব। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর সুমন্ত রায়, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, NRS MCH। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একেবারে প্রথমেই যে বিষয়টি ডাক্তারবাবু, আমি যে শুরুটা করলাম যে বিষয়টি দিয়ে, অর্থাৎ আমরা বারবার করেই দেখেছি যে আক্রান্তের সংখ্যা প্রচুর পরিমাণ, সংক্রমণ প্রচুর বাড়ছে, আতঙ্ক বাড়ছে। এই বিষয়গুলো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কমন একটা বিষয়। কিন্তু এই মুহূর্তে আরও একটি বিষয় এখন গুরুত্ব পাচ্ছে, তা হলো সুস্থতার হার। অর্থাৎ আক্রান্তের সংখ্যা 90,000-এর কম, কিন্তু গোটা ভারতে সুস্থতার হার 90,000-এর বেশি। এবং ভারত প্রথম সুস্থতার হারে, মানে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন, তার থেকেও অনেক বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন। কি বলবেন ডাক্তারবাবু বিষয়টা? আমি এটা তো অবশ্যই আমি এর সাথে একমত। তার সঙ্গে একটা জিনিস আমি অ্যাড করবো যে আমরা যে অঞ্চলে থাকি, মানে পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু পরিস্থিতিটা আর একটু ভালো গোটা ভারতবর্ষের তুলনায়। তার কারণ কি, আমাদের যে গত কয়েকদিন ধরে 90,000-এর উপরে ভারতবর্ষে ছিল বা বাড়ছিল সংখ্যাটা, এবং তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু গত 5 দিনের পর প্রথম ভালো খবর পাওয়া গেছে যে ভারতবর্ষের সংখ্যাটা 90,000-এর নিচে চলে গেছে এবং সুস্থতার হারটা 90,000-এর বেশি। তার মানে দেখা যাচ্ছে 50%-এর অ্যাবভ, 60 ঘরে কিছু রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরেকটা সুখবর হলো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সুস্থতার হার 80% ছাড়িয়ে গেছে। কাজে ওয়েস্ট বেঙ্গলের জন্য একদমই আতঙ্কিত হবে না। বিশেষ করে আমরা যে অঞ্চলে থাকি, আমাদের অঞ্চলটাকে তো আমাদের আগে ভাবতে হবে। আমরা এখানেই থাকি, তো আমরা পশ্চিমবঙ্গে যেহেতু থাকি, পশ্চিমবঙ্গের অবস্থাটা ভারতবর্ষের তুলনায় আরও ভালো। তো সেটা আমি বারবার করে মনে করে দিই যে সবাইকে যে অযথা আতঙ্কিত হবেন না, একদম আতঙ্কিত হবেন না যে করোনা হয়েছে, আমার কি হবে, করোনা হলে কি হবে, বা করোনা আদৌ হবে কি না, করোনা হয়ে যাবে তার জন্য কী সতর্কতা নেব, এগুলো অনেকেই এখন জেনে গেছেন। সবাই এখন মোটামুটি জেনে গেছেন মোরালেস যে কী আমাকে সতর্কতা নিতে হবে, কী পড়তে হবে, কীভাবে কী ব্যবহার করতে হবে, মাস্ক কীভাবে ব্যবহার করতে হবে, স্যানিটাইজার কীভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ, টাকা পয়সা কী করে আমাকে লেনদেন করতে হবে, তারপর কী করতে হবে, এই ডিটেলস আমি সমস্ত কথা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে বলেছি। এবং আরেকটা কথা আমি বারবার করে শুধু বলতে চাই যে অযথা আতঙ্কিত হবেন না, এটাও আমি বারবার করে বলি। আবার বলছি যে এখন সুস্থতার হার যেহেতু অনেকটাই বেশি, পশ্চিমবঙ্গের জন্য আরও বেশি, তো সেই জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এটা ভীষণ একটা আশার খবর, ভীষণ একটা আশার কথা আমি বলতে পারি যে এই মুহূর্তে আমাদের জন্য ভীষণ একটা আশার খবর যে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভালো। হয়তো গত 2-1 দিন ধরে আপনি শুনতে পাবেন যে বিভিন্ন নিউজ চ্যানেল আপনি শুনবেন বা খবরের সংবাদপত্র শুনবেন যে গত 2-1 দিন ধরে হয়তো কলকাতার কিছু এরিয়াতে আরেকবার প্রকোপ দেখা দিয়েছে, কিন্তু সেটাও কিন্তু এমন মাত্রাতিরিক্ত নয় যেটা আগে হয়েছিল। ফলে এখন কিন্তু চিন্তার কোনো বিষয় নেই আমাদের পশ্চিমবঙ্গে, চিন্তার বিষয়টা অনেকটাই কেটে গেছে। হ্যাঁ, এবার তার মধ্যে কি হচ্ছে না করোনার সংক্রমণ, অবশ্যই হচ্ছে,
ওই যে বারবার করে একটা কথাই বলছি যে খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি সতর্ক থাকেন আপনাকে কোনোভাবেই করোনা অ্যাটাক করবে না। একদমই তাই। আপনি যদি সতর্ক থাকেন তাহলে কোনোভাবেই করোনা আপনাকে অ্যাটাক করবে না। কিন্তু একটু মানুষের মধ্যে বারবার করে আমরা দেখেছি যে একটা ভীষণ আতঙ্ক, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভীষণ আতঙ্ক যে একটুখানি হাঁচি দিলেন বা একটুখানি মাথা যন্ত্রণা করলেন যে কই আমার করোনা হলো না তো। এবং করোনার আক্রান্ত এই নিয়ে যা ভয় তার থেকে অনেক বেশি মৃত্যু নিয়ে ভয়, কারণ করোনা হলেই মৃত্যু, এই বিষয়টা অনেকের মাথাতে রয়েছে। আমি এই বিষয়টাই ডাক্তারের কাছে আসবো, তবে তার আগে আজকের প্রথম দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যালো দিদি, আমি আসানসোল থেকে মৌসুমী অধিকারী বলছিলাম। বলুন বলুন। আমি না, আমার ছেলে মানে ওর ওই 9+ বয়স, আমি ওর আচ্ছা। নিয়ে একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। অবশ্যই অবশ্যই বলুন। বলুন। হ্যাঁ স্যার, বলছি ওর না সামনের দাঁতগুলো মানে পড়ে গিয়ে এখন খুব উঁচু নিচু বেরোচ্ছে দাঁতগুলো। তো মানে এখানে আমি দাঁতের ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছিলাম, মানে অর্থোডেন্টিস্ট। তো আসানসোলে সেরকম কোনো অর্থোডেন্টিস্ট নেই, মানে সেরকম পাচ্ছি না এখানে কাউকে। তো আপনাদের প্রোগ্রামটা তো আমি রীতিমতো দেখি, ফলো করি, তো সেই কারণে আজকে মানে ফোনটা পেলাম যে আপনি যদি একটু গাইড করেন যে কি আচ্ছা, আপনি করব। 9+ এজ বললেন না ক্লাস 9-এ পরে বললেন? না, 9+ এজ। আচ্ছা, 9+ এজটা 9+। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু কথা আপনাকে বলে দিই যে আপনি বোধহয় সামনের দিকের উপরের দাঁতগুলো নিয়ে কথা বলছেন মোস্ট প্রবাবলি। হ্যাঁ, একদম সামনে সামনে। তো একটা জিনিস আপনাকে আমি বলি, সামনের দিকের উপরের দাঁত হয়তো অনেকগুলো দাঁত একসাথে রয়েছে, ক্রাউডিং রয়েছে এবং উপর দিকে রয়েছে, কিন্তু আপনি এখনই আতঙ্কিত হবেন না। একটু সময় যেতে দিন। 12 বছর বয়স যখন ওর হয়ে যাবে, 12+ হয়ে যাবে, কিন্তু তখন দেখতে কিন্তু যে স্যার খুব খারাপ লাগছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এই মুহূর্তে না যে ট্রিটমেন্টগুলো রয়েছে, যে ট্রিটমেন্টগুলো বিলো 10 বা বিলো 12 করা হয়, সেই ট্রিটমেন্টগুলো দিয়ে কিন্তু আপনার ছেলের দাঁতকে ঠিক করা যাবে না 100%। হয়তো 10 to 20% কারেকশন হলো, বাকিটা হবে না, কারণ ওগুলো কিন্তু হ্যাঁ, মানে মাইনর। আমি এক জায়গায় দেখি না, ওকে একটা ব্রেস দিয়েছে, জাস্ট একটা মানে তার দিয়ে একটা ক্লিপের মতো করা। হুম হুম। তো না, ওটা ওটাই দিয়েও বলছি। দেখলাম এটা কিছু কিন্তু মানে আমি জানি না কেন দিয়েছেন উনি, এটা কিন্তু রুল নয়। রুল হচ্ছে বিলো 12 কিন্তু ব্রেসেস দেওয়া যায় না। যদি কোনো ব্রেসেস দিতে হয় সেটা অ্যাবাভ 12। আর বিলো 12-এ অন্য অনেক ট্রিটমেন্ট হয়, যেমন আমরা হেড গিয়ার বলি, চিন ক্যাপ বলি, বাক্সিনেটার বলি, বায়োনেটার বলি, অ্যাক্টিভেটার বলি, এরকম বিভিন্ন ফ্র্যাঙ্কলেন প্ল্যান্স রয়েছে, বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু 10 to 20% কারেকশন করবে। মানে আপনার যে প্রবলেমটা আমি শুনলাম, তাদের 10 to 20% বেশি কারেকশন হবে না। আমার মনে হয় সেটা না করে, তার জন্য এক্সট্রা কিছু টাকা খরচ না করে, আপনি একবারে 12+-এ ট্রিটমেন্টটা করান। 12 বছর হয়ে গেলে আর দেরি করবেন না, 12 বছর বয়স হয়ে গেলেই আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করুন, এবং 1.5 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু আপনার ছেলের দাঁত সব ঠিক হয়ে যাবে। তখন ব্রেসেসটা কাজ দেবে। এখন কিন্তু ব্রেসেস বসিয়ে কোনো লাভ নেই, ব্রেসেস কোনো কাজ হবে না, ফালতু কিছু টাকা খরচ হবে। তো আপনি ফালতু টাকা খরচ করবেন, কিন্তু আপনার যে কারণের জন্য আপনি খরচটা করছেন সেটা ফুলফিল হবে না। তো সেই জন্য আমার মনে হয় বেটার হবে আপনি 12 বছর পর থেকে ট্রিটমেন্টটা স্টার্ট করুন। আচ্ছা, একটু যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মৃত্যু ভয়, হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু মধ্যে যদি একটু ভয় না থাকে, আমরা যদি করোনাকে একটু ভয় না পাই, তাহলে কিন্তু সত্যি আমাদের মধ্যে যেটুকু সচেতনতা আছে বা আমরা যেগুলো মেনে চলছি সেগুলো মেনে চলবো না। একেবারেই বলবো না ভয় পাবেন না, অবশ্যই সতর্ক হয়ে চলুন, কারণ কখন আপনাদের কিভাবে হয়ে যাচ্ছে করোনা বা আমাদের সকলকে কখন করোনার জীবাণু আক্রমণ করছে তা কিন্তু আমরা জানি না, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তবে ভয়টা না পেয়ে, কারণ মৃত্যু ভয় করোনার জন্য অনেক সবসময় যে আপনারা মৃত্যু ভয় পাবেন এবং তার জন্য আপনারা আপনাদের জীবনের প্রায় গতি একদম স্তব্ধ করে দেবেন, একদমই না। কেন ভয় পাবেন না জানবো ডাক্তারবাবুর কাছে। প্রথম কথাটা আমি বলি যে কেন ভয় পাবেন না। প্রথম কথা হচ্ছে যে করোনা ভাইরাসটা কোনো দিনই কিন্তু এরকম ডেডলি নয় যে তার মরবিডিটি রেট খুব বেশি। মরবিডিটি রেট বলতে মৃত্যু হার। প্রথম কথা, গোটা পৃথিবী জুড়েই মৃত্যুর হার কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে, অন্যান্য যে ভাইরাস আমাদের এতদিন পর্যন্ত আমাদের যে সমস্ত ভাইরাস আমাদের অ্যাটাক করেছে বিভিন্ন সময় তাদের থেকে কিন্তু করোনা ভাইরাসের মরবিডিটি রেটটা অনেকটাই কম। ফলে এটা 1 নম্বর পয়েন্ট হলো ভয় না পাওয়ার। সেকেন্ড হলো ইন্ডিয়াতে, ভারতবর্ষে আরও বেশি করে, তার কারণ কি, যে একটা জিনিস কিন্তু পরিসংখ্যান কেউ মাথায় রাখে না যখন করোনা নিয়ে ভয় পায়, যে আমাদের ভারতবর্ষে কিন্তু বিলো 35 মানে উইদিন 35 এজ কিন্তু 65% মানুষের। তার মানে আমরা কিন্তু ইয়ং। ভারতবর্ষের মানুষ কিন্তু 65% মানুষ কিন্তু ইয়ং এজের মধ্যে রয়েছেন। বাকি 35 অ্যাবভ 35 এজ হচ্ছে মাত্র 35%। যার ফলে এমনি সবাই এটা খুব ভালো করে জানে যে যদি যত শরীর ইয়ং হবে তত কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি, যার ফলে ভাইরাস অ্যাটাক করার চান্সটাও অনেক বেশি। যত বেশি ভাইরাস অবরুদ্ধ হবে, যত বেশি ভাইরাসকে প্রতিরোধ করা হবে, তত ভাইরাস কিন্তু দূরে সরে যাবে ভয়। এটা গেল 2 নম্বর। যার ফলে ইন্ডিয়াতে কিন্তু মরবিডিটি রেটটা আরও কম। গোটা পৃথিবীতেই এমনিতেই কম করোনা ভাইরাসে, তার মধ্যে আবার ইন্ডিয়াতে রেট আরও কম, কারণ কি ইন্ডিয়ার জেনারেশনের মধ্যে ম্যাক্সিমামটা মানে অ্যাবভ 60% 65% মতন জনসংখ্যা কিন্তু বিলো 35 মানে ইয়ং এজ। এটা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে
যে প্রথম কথা হচ্ছে যে আমি যে বললাম এই কথাটা যে বিলো 35 মানে ইয়ং এজ, তাহলে কি যাদের 35 অ্যাবাভ তাদের কি সবসময় করোনা হবে বা বিলো 35 করোনা হবে না? তা নয় কিন্তু। বিলো 35 কাদের করোনা হতে পারে? প্রথম কথা, সতর্কতা আপনি যদি অবলম্বন না করেন এবং কোনো করোনা পেশেন্টের একদম সংস্পর্শে চলে আসেন, এবং সংস্পর্শে চলে আসার পরেও কিন্তু আপনার বাঁচার উপায় রয়েছে। অনেক সময় অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে আমি কি করে বুঝবো যে ওনার করোনা হয়েছে? আমি ধরুন কারণ সংস্পর্শে এলাম, তার হয়তো করোনা হয়েছে, কিন্তু করোনা তো অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়। তাহলে আমি কি করে বুঝবো যে তার করোনা হয়েছে? আমি তার সংস্পর্শে চলে এলাম নিজের অজান্তে, তারও অজান্তে যার করোনা হয়েছে, তখন আমি কি করব? সেই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন মানুষের কন্ট্যাক্ট হবে, আপনি যদি সেই কন্ট্যাক্টটার পরে আপনি নিজের হাতটাকে পুরো স্যানিটাইজ করে নেন, এবং অবশ্যই তার আগে ওই হাতটা কিন্তু আপনি আপনার শরীরের কোনো অংশে লাগাতে পারবেন না। আপনি যদি ওই হাতটা আপনার শরীরে কোনো অংশে না লাগিয়ে হাতটা স্যানিটাইজ করে নেন, তারপরে কিন্তু আপনার করোনা হওয়ার কোনো চান্স নেই। তার মানে আপনি যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে চলেও আসেন, তারপরেও কিন্তু আপনার বাঁচার উপায় আছে, তারপরেও কিন্তু আপনার করোনা না হওয়ার চান্স আছে। তো এইগুলো মাথায় রাখবেন। আর আরেকটা কথা বলি, যে আমি যে বললাম যে বিলো 35 ইয়ং এজ, তাহলে কি যাদের বয়স বেশি তাদের কি সবসময় করোনা আক্রান্ত হওয়ার চান্স বেশি? তা নয়। করোনা আক্রান্ত হয়ে যে বললাম কতগুলো আপনি যদি প্রোটোকল মেনে চলেন তাহলে হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের শরীরে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, মানে অন্যান্য কোনো ভাইটাল অর্গানে প্রবলেম নেই, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত ভিসেরাগুলোতে প্রবলেম থাকলে, যেমন লাংস, লিভার, কিডনি, হার্ট, এগুলোতে প্রবলেম থাকলে, বা ব্লাড সুগারটা যদি খুব বেশি থাকে, থাইরয়েড কম থাকে যদি কারো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমন যদি কোনো মানুষ থাকেন যারা হয়তো সিনিয়র সিটিজেন, হয়তো 60 অ্যাবাভ এজ, কিন্তু তার কোনো রকম প্রবলেম নেই, শরীরে কোনো রকম প্রবলেমই নেই, এরকম মানুষও কিন্তু অনেকে রয়েছেন, তারাও অযথা ভয় পাচ্ছেন, তাদের কিন্তু কোনো রকম চান্স নেই করোনা হওয়ার, যদি না ডিরেক্টলি কোনো সংস্পর্শে আসেন। তো সেই জন্য বারবার করে বলছি, আপনার যদি কোনো প্রবলেম থাকেও ভিসেরাতে তাহলেও বলছি, না থাকলেও বলছি, আপনার বয়স যদি বিলো 35 হয় তাহলেও বলছি, অ্যাবাভ 35 হয় বা অ্যাবাভ 60 হয় তাহলেও বলছি, প্রত্যেকে যদি ঠিকমতো সতর্কতা অবলম্বন করেন, ঠিকমতো যদি প্রোটোকলগুলো মেনে চলেন, দেখবেন কারোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, একেবারেই আমরা আলোচনায় যাব, তবে আরও একজন কলার রয়েছেন, আমাদের সঙ্গে একটু কথা বলে নেব। হ্যালো, কে রয়েছেন? আমি গোপাল দাস বলছি, হলদিয়া। বলুন। আমার সে দাঁতগুলো একটু যদি জোরে গলার বলেন, দিকে খেয়ে একটু গেছে, যদি জোরে আর বলেন। ছিড়ছিড়ে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, বলুন হ্যাঁ, বলুন। দাঁতগুলো খেয়ে গেছে, মানে ছিড়ছিড় করে দাঁত গলার দিকে শিরশির করে, আচ্ছা আচ্ছা। কোথায় এটা, মাড়ির দাঁতে করে না সামনের দিকের দাঁতে? সামনের দিকে, সামনের দিকে। সামনের দিকে। মানে দুটো দাঁত বাদ দিয়ে। সামনের দিকে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আপনি বা দোকানে গিয়ে না, ওষুধের দোকানে গিয়ে একটু বলবেন যে আমাকে অ্যান্টি সেন্সিটিভিটি টুথপেস্ট দিতে। যে কোনো, আমি তো এখানে প্রোগ্রামের মধ্যে আপনাকে নাম বলতে পারবো না ব্র্যান্ডের, কিন্তু আপনি এটুকু বলবেন যে অ্যান্টি সেন্সিটিভিটি টুথপেস্ট দিন, তাহলে আপনাকে দিয়ে দেবে। সেই টুথপেস্টটা নিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করবেন, এছাড়াও রাত্রে শোয়ার আগে একবার করবেন, যেটা আমি নর্মালি সবাইকে বলি। এছাড়াও যতবার আপনি সারাদিনে জল খান, তার মধ্যে যে কোনো 2বার জল খাওয়ার আগে আপনি আঙুলে করে ওই টুথপেস্টটা, অ্যান্টি সেন্সিটিভ যে টুথপেস্টটা বললাম, ওই টুথপেস্টটা আপনি আঙুলে করে যে দাঁতগুলো শিরশির করছে ওই দাঁতের উপরের অংশ বলতে আমি বলতে চাইছি যে দাঁতের যে অংশটা অপোজিট সাইডে দাঁতের সাথে কন্ট্যাক্ট করে, মানে উপরের দাঁত যদি হয় তাহলে নিচের দাঁতের যে অংশ, উপরের দাঁতের যে অংশটা নিচের দাঁতের সাথে কন্ট্যাক্ট করে, আবার নিচের দাঁতের যদি পোর্শন হয় তাহলে নিচের দাঁতের যে অংশটা উপরের দাঁতের সাথে কন্ট্যাক্ট করে, ঠিক সেই পোর্শনটা, মানে যেখানটা শিরশির করছে, আপনার কনকন করছে, ওই অংশটা লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে থুতু না ফেলে বা কুলকুচি করে ফেলে না দিয়ে ডিরেক্টলি আপনি জলটা খাবেন। এভাবে দিনের মধ্যে 2বার করবেন। আপনি যতবার জল খান তার মধ্যে যে কোনো 2বার আপনার চয়েস মতো। আর 2বার হচ্ছে, একবার সকালে ব্রাশ করবেন ঘুম থেকে উঠে, আরেকবার রাত্রে শোয়ার আগে। এই 4বার আপনি পার ডে ব্যবহার করুন, আপনার অনেকটা কন্ট্রোলে থাকবে। আচ্ছা, একেবারেই আমরা তাহলে আবারও ফিরে যাই ডাক্তারবাবু করোনা আলোচনায়। আচ্ছা, করোনার আলোচনায় যে বিষয়টা আমরা বারবারই উঠে আসছে যে মৃত্যু ভয় নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন যত দিনটা এগোচ্ছে, একেবারে যদি মার্চ মাস থেকে আমরা ধরি, শুধু মার্চ মাস নয় তার আগেও ধরি, ক্রমশ করোনার প্রকোপ বাড়ছে, ক্রমশ লকডাউন শুরু হয়েছে, ক্রমশ আমরা ভীত সন্ত্রস্ত ভীষণভাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময়টা করোনার সেই সময়ের প্রকোপের থেকে কিন্তু এখন অনেকটাই গতিটা কমেছে বলে মনে করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টা ডাক্তারবাবু? হ্যাঁ, অবশ্যই গতিটা কমেছে, তার একটা কারণ আছে, এটা একটা সায়েন্টিফিক লজিক আছে। লজিকটা হলো যে আমরা যখন প্রথম ভাইরাসটা অ্যাটাক হয়েছিল, যেহেতু সায়েন্সের ক্ষেত্রে এই ভাইরাসটা একদম নিউ, একদম নতুন, ফলে অনেক ল্যাবে এগুলো এই নিয়ে রিসার্চ হয়েছে, অনেক কিছু হওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে ভাইরাসটা কিন্তু একসাথে যদি কোনোভাবে এটাকে প্রতিরোধ করা যায়, একসাথে প্রতিরোধ করা মানে হচ্ছে ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা। এবারে ধরুন একটা পার্টিকুলার, আমরা যখন প্রথম এসেছিলো তখন তো কারোর শরীরে সেভাবে হয়নি, আস্তে আস্তে একটা দুটো করতে করতে 1000 লাখে পৌঁছেছে। এখন যেটা হয়েছে, একটা পার্টিকুলার এরিয়াতে অনেকের করোনা ভাইরাস অলরেডি হয় অ্যাটাক হয়ে গেছে, নয় তিনি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। এর ফলে যেটা হয়েছে, যাদের অ্যাটাক হয়ে গেছে, যারা অলরেডি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন, তাদের শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে করোনার এগেনস্টে।
এবং এই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার জন্য অ্যান্টিবডিটা কীভাবে তৈরি হয়েছে, কারণ করোনার যে অ্যান্টিজেনটা, যে করোনা ভাইরাসের যে অ্যান্টিজেনটা, সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করেছিল, তবেই আমাদের করোনাটা সিমটম দেখা গেছে অবশ্যই। এবং পজিটিভ হয়েছিল। তো তার এগেনস্টে কিন্তু আমাদের শরীর অটোমেটিক্যালি একটা শরীরে যে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে, শরীরে যে টি সেল থাকে, সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তো সেই অ্যান্টিবডিটা যে তৈরি করে ফেলেছে ভবিষ্যতের জন্য, এটা কিন্তু একটা পুঁজি। আমরা যেমন ব্যাংক ব্যালেন্স রাখি, ব্যাংকে টাকা রাখি, ঠিক সেরকমভাবে এটা একটা পুঁজি। এই অ্যান্টিবডিটা যে তৈরি হয়ে থাকলো, ইন ফিউচার যদি কখনো করোনা ভাইরাস অ্যাটাক করে, তখন কিন্তু ওই অ্যান্টিবডিটাই তাকে বাধা দেবে করোনার অ্যাটাক করতে। এবার ন্যাচারালি এই প্রশ্নটা অবশ্যই মানুষের মনে জাগবে যে তাহলে নতুন করে, অনেকে দেখা যাচ্ছে না নতুন করে আবার করোনা হচ্ছে, একবার সুস্থ একদম হয়ে যাওয়ার পর। একদম এই বিষয়টা অবশ্যই আসবো যে দ্বিতীয়বার করোনার বিষয়ক সেটা কতটা ডেঞ্জার হতে পারে, বা যদি করোনা হয়ও তাহলে কি সারার একটা সম্ভাবনা রয়েছে, কি পরিস্থিতি আমরা জানবো। তবে তার আগে পরবর্তী কলার রয়েছে, নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, সারাগুড়ি বলছেন। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি আমি এই দাঁত যখন তুলছি প্রতি বছর ঠিক ঠান্ডাকালে, আমার দাঁতটা, আমি যখন দাঁত তুললাম, দাঁত তোলার পর আমার আর একটা পাশে মানে দাঁতকে টলবল করতে আরম্ভ করছে। আচ্ছা, বলুন। হ্যালো, প্রতি বছর একটা করে দাঁত ধরছে আমাদের। আচ্ছা, আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটাকে একটু মিউট করে কথা বলুন। হ্যাঁ, আপনার পক্ষেও সুবিধা, আমাদের বলছি। পক্ষেও সুবিধা। হ্যাঁ, বলুন। বলুন বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ, টেলিভিশন মুট করে দিয়েছি। হ্যাঁ, কি সমস্যা বলুন। হ্যাঁ, আমি মানে প্রতি বছর, আমার বয়স হচ্ছে প্রায় 48, আচ্ছা বুঝলেন তো? আচ্ছা আর প্রায় 3খানা 4খানা দাঁত আমার তোলা হয়ে গেল, কিন্তু প্রতি বছর যখন একটা দাঁত তুলছি, পরে অন্য দাঁত দেখছি আবার টলবল করতে আরম্ভ করছি, মানে দাঁত ফেলতে হবে। আচ্ছা, মানে একটা দাঁত তোলার পর অন্য দাঁত। এটা কি পাশাপাশি দাঁতগুলো হয় তো, যে দাঁত তোলেন তার পাশের হ্যাঁ, দাঁত? পাশাপাশি হচ্ছে, হুম, পাশাপাশি হচ্ছে, আবার দেখা গেল একটু দূরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি জানি না, আপনি যখন দাঁত তুলতে গেছিলেন আপনাকে ডক্টর বলেছেন কি বলেননি? আপনি যখন দাঁতটা তুলবেন তখন 1 মাস পর, ওই দাঁতটা তোলার 1 মাস পর আপনি কিন্তু ওই জায়গাটা দাঁতটা বাঁধিয়ে নেবেন। আজকাল দুরকম বাঁধানো হয়, একটা ফিক্স বাঁধানো হয়ে যায়, একটা খোলা পড়া বাঁধানো যায়। সেটা আপনি ডক্টরের সাথে আলোচনা করবেন, ডিসকাস করে নেবেন যে কোনটার কত কী খরচ না খরচ, আপনার জন্য কোনটা সুবিধা হবে, এগুলো উনি আপনাকে বলে দেবে। এবং আপনি চাইলে ফিক্স করবেন, আপনি যদি না চান আপনি খোলা পড়া করবেন, যেটা ইচ্ছা করবেন, কিন্তু আপনি বাঁধিয়ে অবশ্যই নেবেন। তার কারণ আপনি যদি না বাঁধিয়ে রাখেন কি হয়, আমাদের যে দাঁতটা আমরা তুলে ফেলি তার পাশের দুপাশের যে দাঁতগুলো থাকে না, এক্স্যাক্টলি যে নেবারিং দাঁতগুলো থাকে, দু সাইডে একটা করে, ওই দাঁতগুলো ওই যে জায়গাটা আমি দাঁতটা তুলেছি গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটা পূরণ করার চেষ্টা করে, তখন ওটা বেঁকে যায়। যখনই বেঁকে যায় তখনই ওর মাথাটা বাঁকার সাথে সাথে কিন্তু ওর গোড়াটাও বেঁকে যায়। আমাদের দাঁতগুলো না মাড়ির সাথে এক ধরনের ফাইবার দিয়ে লেগে থাকে, সেটাকে বলে পিডিএল ফাইবার, পেরিওডন্টাল লিগামেন্ট ফাইবার। ওই ফাইবারটার জন্যই কিন্তু দাঁতটা মাড়ির সাথে লেগে থাকে। যখনই দাঁতটা নড়ে যায়, মানে বেঁকে যায় ওই জায়গাটা পূরণ করার জন্য, তখনই কিন্তু ফাইবারটা কেটে যায়। যখনই ফাইবারটা কেটে যায় তখনই কিন্তু দাঁতটাকে মাড়ির সাথে লাগিয়ে রাখার জন্য কোনো কিছু থাকলো না, যেহেতু ফাইবারটা কেটে গেছে, এবং তখনই কিন্তু দাঁতটা নড়ে যায়। তো একটা একটা করে দাঁত আপনি তুলতে থাকবেন, পাশাপাশি দাঁতগুলো আবার নড়তে থাকবে। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো, যে দাঁতগুলো আপনি তুলছেন 1 মাস পর সেই দাঁতগুলো হয় খোলা পড়া নয়তো ফিক্স বাঁধিয়ে নিন। আচ্ছা, যে বিষয়টা আলোচনা করেছিলাম ডাক্তারবাবু, যে অ্যান্টিবডি তৈরি এবং অনেকের হচ্ছে যে করোনা একেবারে একবার সেরে গেলে পরে আবারও রিল্যাপস করতে পারে, এই বিষয়টা। হ্যাঁ, প্রথম কথা বলি যে রিল্যাপসিং রেটটা কিন্তু ভীষণই কম, তাই বিচ্ছিন্নভাবে দু একটা খবর শুনে কিন্তু মানুষ অযথা আতঙ্কিত হবেন না যে তাহলে কি করোনা একবার হয়ে গেলে আবার হওয়ার চান্স আছে, কিন্তু তার রেটটা এতটাই কম, পার্সেন্টেজটা এতটাই কম, 1%, হ্যাঁ 1%-এরও বিলো। যে ধরুন একবার করোনা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছেন, কিন্তু আবার করোনা অ্যাটাক, আবার নতুন করে করোনা হয়েছে। এটা কেন হয়, প্রথম কথা সবার আগে এটা জানতে হবে। কারণ কেন হয়, আমি ওই যে একটু আগে বলছিলাম যে অ্যান্টিজেনদের শরীরের ভেতর ঢুকলো ভাইরাসের অ্যান্টিজেনটা, এবং তার এগেনস্টে যে একটা অ্যান্টিবডি তৈরি হলো, পরবর্তী সময় এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদের প্রোটেকশন দেয়। পরবর্তী সময় যখন ভাইরাসে অ্যাটাক করতে আসে সেকেন্ড টাইম, তখন কিন্তু ওই অ্যান্টিবডি প্রোটেকশন দেয়, অ্যান্টিবডি কিন্তু ভাইরাসটাকে তাড়িয়ে দেয়। কিন্তু যদি কারোর শরীরে দেখা যায় একাধিক প্রবলেম রয়েছে, মানে আমি যেটা একটু আগে বলছিলাম যে অনেকগুলো অর্গানের প্রবলেম, হয়তো একাধিক কোনো অর্গানের প্রবলেম, বা হয়তো হাই ব্লাড সুগার, ইনসুলিন নিতে হচ্ছে, বা হয়তো এখন ইনসুলিন নিতে হচ্ছে না কিন্তু একটা সময় নিতে হতো, এখন হয়তো কিছুটা কন্ট্রোল, কিন্তু তাও যথেষ্ট পরিমাণ বেশি রয়েছে, এরকম পেশেন্টরা যদি থাকেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চান্স যে আবার নতুন করে করোনা অ্যাটাক করবে। তার কারণটা কি, তাদের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা কিন্তু শরীরের যে বাকি প্রবলেমগুলো রয়েছে, বাকি অর্গানের প্রবলেমগুলো রয়েছে, যেগুলো আমি বললাম, ধরুন কারোর লাংসের প্রবলেম রয়েছে, সেই ওই যে অ্যান্টিবডিটা তৈরি হলো না, অ্যান্টিবডিটা কিন্তু একটা কাজ নয়, সে শুধুমাত্র যে ওই ভাইরাসের এগেনস্টে, কোভিড-19 ভাইরাসের এগেনস্টেই যে ওটা শুধুমাত্র প্রোটেকশন করবে তা নয়, কিন্তু শরীরের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু প্রোটেকশনটা দেয়, মানে রেজিস্ট্যান্সটা তৈরি করে। এবং যেহেতু ধরুন ওর কিছুটা মানে ক্ষমতা ওই দিকে কাজে লেগে যাচ্ছে, যে শরীরের অন্যান্য অর্গানে প্রোটেকশন দেওয়ার জন্য কাজে লেগে যাচ্ছে, তখন কিন্তু ওর ক্ষমতাটা অটোমেটিক্যালি কমে যায়। যেহেতু ক্ষমতাটা কমে যায়, সেকেন্ড টাইম যখন কোভিড-19 ভাইরাসটা অ্যাটাক করে, তখন কিন্তু ওর অ্যান্টিজেনের যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা এর অ্যান্টিবডির তুলনায় কমে যায়, বেড়ে যায়, পাওয়ার বেশি থাকে, এর অ্যান্টিবডি পাওয়ারটা কম থাকে। যখনই অ্যান্টিবডি শরীরের পাওয়ারটা কম থাকবে, তখনই কিন্তু বুঝতেই পারছেন করোনা তখন কিন্তু অ্যাটাকটা করবে।
জিনিসটা এরকম যে আমার থেকে যদি আমার শত্রুর শক্তি বেশি থাকে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একদম। যেমন ধরুন আমাকে যদি এখন কোনো একটা বড় WWE কোনো সুপারস্টার এসে যদি আমাকে অ্যাটাক করে, আমাকে যদি গ্রেট খালি এসে অ্যাটাক করে, আমি ন্যাচারালি আমি পারবো না সেটা প্রোটেকশন দিতে, কারণ আমার সেই ক্ষমতাটা নেই। কিন্তু আমাকে যদি আমার থেকে কোনো একজন কম শক্তিশালী মানুষ এসে অ্যাটাক করে, আমি কিন্তু সেটা প্রোটেকশন দিতে পারবো, আমি নিজেকে তাকে প্রতিরোধ করতে পারবো। জিনিসটা ঠিক এরকম সহজভাবে যদি ভাবা যায়। বাহ, উদাহরণটা কিন্তু অসাধারণ, কারণ মানে খুব সহজভাবে খুব জটিল একটা সমস্যার কথা ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন। আচ্ছা, পরবর্তী দর্শক বন্ধু রয়েছেন আমাদের ফোনে, একটু কথা বলে নেবো। কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমার মেয়ের জন্য বলছি। আমার আচ্ছা। মেয়ের বয়স হলো এই 17 বছর। হুম। তা এই মানে 1.5 মাস আগে ধরুন আমার ওই মেয়ের ওই মাড়ির মধ্যে একটা ছোট লাল স্পট হয়েছিল। তা ওখান থেকে গাম থেকে একটু দাঁত মাজতে গিয়ে দুটো মাড়িতে হয়েছিল, একটু রক্ত বেরিয়েছিল আর কি। দাঁত মাজতে গিয়ে একটু, তারপরে আমি পাশের যিনি কর্পোরেশনের ডাক্তার আছে ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। তা উনি বললেন যে এমনি ওষুধ দিয়ে দিয়েছেন, আর কিছু নেই, কিন্তু এখনো না লাল স্পটটা মাড়ির মধ্যে হয়ে রয়েছে। এবার আমি বুঝতে পারছি না, এর মধ্যে তো কোনো ডেন্টাল যিনি কাছে আমি নিয়ে যাই উনি এখন বসছেন না, বয়স্ক ডাক্তার। এবার কি করব আমি বুঝতে পারছি না। মানে ওই একটা জায়গার স্পটটা কমে গেছে, দুটো মাড়িতে হয়েছিল, আর ছোট্ট একটা মাড়ির মধ্যে লাল স্পট। এবার এটা আর রক্ত ঠক্ত আর কিছু পড়েনি। এবার এটা কি একটু ভয় পাচ্ছে, দেখে কিছু ভয়ের কিছু একটু ভয় পাচ্ছি। আচ্ছা, আপনার মেয়ে কি ওই যেখানে মাড়িটা লাল হয়ে রয়েছে তার পাশে যে দাঁতটা রয়েছে সেই দাঁতগুলোতে কি কোনোভাবে কোনো ক্যাভিটি রয়েছে, মানে কোনো কেরিস রয়েছে? ক্যাভিটি না, ক্যাভিটি তো কিছু নেই। নেই, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারছি যেটা, যে আপনি যেটা বললেন ক্যাভিটি নেই, তবুও একটা এক্সরে করে দেখে নিতে হবে। কিন্তু তবুও আমি বলছি যেহেতু ক্যাভিটি নেই বললেন, তার মানে এটা অবশ্যই বুঝতে হবে যে দাঁত এবং মাড়ির মাঝে যে গ্যাপটা রয়েছে সেখানে একটা পকেট সৃষ্টি হয়েছে। আমি একটু আগে যে ফাইবারের কথা বলছিলাম, যে ফাইবার দিয়ে মাড়ির সাথে দাঁত লেগে থাকে, ওখানে কিন্তু অনেক সময় পকেট সৃষ্টি হয়। পকেটটা কেন সৃষ্টি হয়? দীর্ঘদিন ধরে খাবার খেতে খাবার জমতে যখন আমাদের ঠিকমতো পরিষ্কার করা হয় না, তখন কিন্তু ওই জায়গাগুলো পাথর জমতে থাকে, এবং যখনই পাথর জমে ন্যাচারালি দাঁত এবং মাড়ির মাঝখানে পোর্শনটা পাথরটা জমে, নাহলে পাথরটা থাকবে কোথায়? তো যেহেতু ওই জায়গাটা পাথরটা রেস্ট করে, তার ফলে কী হয়, দাঁত আর মাড়ির মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। ওই গ্যাপটাকে আমরা বলি পেরিওডন্টাল পকেট। এবং সেটা যদি 2 মিলিমিটারের বেশি হয়, মানে আমাদের একটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ওটাতে আমরা মেপে দেখি, প্রোব বলি আমরা, যদি 2 মিলিমিটারের বেশি হয় তাহলে কিন্তু ওই পকেট থেকে আমাকে সমস্ত পাথরগুলো পরিষ্কার করতে হবে। এবং শুধু পকেট থেকে পরিষ্কার করতে হবে তাই না, পকেটের ইনসাইডে গিয়ে পকেট থেকে অনেক ডিপলি জিনিসটা পরিষ্কার করতে হবে। এটাকে আমরা সাবজিঞ্জিভাল স্কেলিং বলি এবং রুট প্লেনিং বলি। তো এগুলো করতে হবে। এগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার ওই যে আপনি বলছেন না লাল মতো ফুলে রয়েছে জায়গাগুলো, এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। এবং তার আগে অবশ্যই একটা লোকাল স্কেলিংও করে নিতে হবে। তো এইগুলো সবই কিন্তু আমার মনে হয় করাতে হবে আপনার মেয়ের জন্য, আপনি যেটা বললেন। আমি জানি না এখন স্কেলিং কতটা কি হবে, কারণ কি যতক্ষণ পর্যন্ত করোনা ভ্যাকসিনটা পুরোপুরি আবিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্কেলিংটা করা একটু বিপজ্জনক আছে, বোথ কের জন্য বলছি, মানে আমি ডক্টরের জন্য বলছি, আমি পেশেন্টের জন্য বলছি। তো আপনি দেখবেন যে যদি কোনো পার্টিকুলার দুটো জায়গায়, যেহেতু আপনি বললেন তার মধ্যে একটা জায়গায় সেরেও গেছে ওষুধ খেয়ে, আরেকটা জায়গায় আপনি বললেন এখনও রয়েছে, তো পার্টিকুলার ওই জায়গাটা আপনি কিন্তু একটা কাজ করবেন, ওটা করা যেতে পারে স্কেলিং না করে, ওটা শুধুমাত্র সাবজিঞ্জিভাল স্কেলিং অ্যান্ড রুট প্ল্যানিং, ওটা আলাদা ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে হয়। আপনি খেয়াল রাখবেন, ডক্টরকেও বলে দেবেন এবং আপনি নিজেও খেয়াল রাখবেন এটা যেন কোনো ইউভি স্কেলার কিছু না ইউজ করা হয়। হ্যাঁ, এবং হ্যান্ড যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যেন এটা করা হয়, যে সাবজিঞ্জিভাল স্কেলিংটা, এটা ইউনিভার্সাল 4R/4L বলে এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে ওটা করতে হয়। তো ওটা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট। এখন কিন্তু কোনো রকম মেশিন ইউজ করা যাবে না, যে মেশিন দিয়ে আপনারা সবাই জানেন এখন স্কেলিং করতে মোটামুটি অনেকেই অভ্যস্ত, অনেকেই জানেন যে আমরা এক ধরনের মেশিন দিয়ে স্কেলিংটা করি, যেটাকে আমরা ইউভি স্কেলার বলি। তো এই মেশিনটা কিন্তু এই মুহূর্তে ইউজ করা যাবে না যতদিন পর্যন্ত না করোনা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। যেহেতু আপনার মেয়ের জন্য পার্টিকুলার একটা জায়গায় প্রবলেম বললেন, সেহেতু আপনার মেশিনটা ইউজ করার দরকারও নেই। আপনি যদি হ্যান্ড কোনো স্কেলার দিয়ে, হ্যান্ড কোনো 4R/4L যেটা আমি বললাম ইউনিভার্সাল স্কেলার দিয়ে সাবজিঞ্জিভাল স্কেলিংটা করে দেন এবং সঙ্গে রুট প্ল্যানিংটা করে দেন, তাহলে কিন্তু আপনার মেয়ের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি আপনার ডক্টরকে বলবেন যে আমাকে এটা সাবজিঞ্জিভাল স্কেলিং এবং রুট প্ল্যানিংটা করে দিন, মেয়ের ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরও একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ওই ডাক্তারবাবুর সাথে কথা বলতে, এই দাঁতের ব্যাপারে, একদম বলুন, যে ডাক্তারবাবু আমার শুনতে পাচ্ছি, দাঁতগুলো বলুন। ভেঙে পড়ে গেছে, আর একদম মাড়ির সঙ্গে রয়েছে, দাঁতগুলোর ভিতরে গাড্ডা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, মেয়ের বয়স কত? দাঁতগুলো ভেঙে না এটা কার হয়ে হয়েছে, গেছে। আপনার না আপনার মেয়ের? আমার। আচ্ছা, উনার হয়েছে। ওনার বয়সটা কত? আপনার বয়সটা কত? এই 52 মতন। 52। আচ্ছা,
দেখুন, আপনার যদি আপনি ডক্টরকে দেখাবেন, আপনার যদি দাঁত যেগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে ওগুলো যদি গোড়াগুলো ঠিক থাকে, মানে রুটগুলো ঠিক থাকে, আপনি কিন্তু দাঁত না তুলেও দাঁত বাঁচাতে পারবেন। সেটা আপনি আপনার ডক্টরের সাথে কথা বলুন, আপনি একটু দেখান, ডক্টরের সাথে কনসাল্ট করুন যে আমার কি দাঁতগুলো বাঁচানো সম্ভব, যদি আপনি বাঁচাতে চান। আর যদি মনে হয় যে না আপনি বাঁচাতে চান না, বা দাঁত যে এমন অবস্থা হয়ে রয়েছে দাঁত বাঁচানো সম্ভব না, সেক্ষেত্রে দাঁতগুলোকে তুলে আপনি দাঁত বাঁধিয়ে নেবেন। এখন কিন্তু আমি বারবার করে একটা কথা বলছি, এখন কিন্তু অনেক রকম উপায় বেরিয়ে গেছে। এখন কিন্তু এমন নয় যে আপনাকে খোলা পড়া দাঁত বাঁধাতে হবে, এমনকি গোটা মুখের ক্ষেত্রেও আপনি ফিক্স করে নিতে পারবেন দাঁত। এমনকি এটাও এখন বেরিয়ে গেছে এই ট্রিটমেন্ট। ফলে এখন কোনো দিক দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমার দাঁত উঠে গেছে তাহলে আমি কী করবো, আমাকে খোলা পড়া দাঁত নিয়ে চালাতে হবে, কখনো কখনো কথা বলতে গেলে হয়তো উঠে চলে আসবে লোকের সামনে, একটা অকওয়ার্ড পজিশনে পড়ে যাবো। না, এই জিনিসগুলো কিন্তু এখন আর হবে না, কারণ এখন কিন্তু দাঁত ফিক্স করার উপায় আছে। হ্যাঁ, এটা ঠিক যে একটু খরচটা বেশি, কিন্তু তাও আমাদের এখানে খরচ কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পেরেছি আমরা এখন। আগেকার থেকে খরচ এখন অনেকটাই কম। ফলে এখন কিন্তু আপনি মনে করলে এখন সাধারণের নাগালের মধ্যেই চলে এসছে যে আপনি মনে করলে দুপাটি ফিক্স করে নিতে পারবেন যদি একটাও দাঁত না থাকে। আর যদি কিছু সংখ্যক দাঁত থাকে তাহলে তো ফিক্স এখনও আগেও হতো, এখনও হচ্ছে, এবং যত দিন যাচ্ছে খরচটা কমতে শুরু করেছে। মানে আগে যতটা খরচ ছিল এখন কিন্তু অতটা খরচ নেই। আচ্ছা ডাক্তার, আমরা অ্যান্টিবডির বিষয়ে কথা বলছিলাম। অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য কি ইয়াং হওয়া প্রয়োজন, অর্থাৎ ইয়াংদেরই কি অ্যান্টিবডি তৈরি হচ্ছে নাকি যে কোনো বয়সেরই অ্যান্টিবডি তৈরি হচ্ছে? না, অ্যান্টিবডিটা কিন্তু সবার জন্যই তৈরি হয়। এবারে কেন বলা হয়, এই কনফিউশনটা আমি প্রথমে দূর করে দিচ্ছি। কেন বলা হয় ইয়ংদের ক্ষেত্রে অসুবিধা বেশি, প্রবলেম কম, আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি? তার কারণ হচ্ছে আসবো আমরা অবশ্যই ইয়াংদের ক্ষেত্রে কেন অ্যান্টিবডি তৈরির কথা বলা হয়, তবে তার আগে পরবর্তী ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, বাসবাড়ির থেকে সীমা দত্ত বলছি। বলুন বলুন বলুন। বলছি যে আমার দাঁতে একটা শিরশির ভাব হয় যখনই ঠান্ডা গরম কিছু খাই না, চিনি মিষ্টি যাই হোক, একটু শিরশির করে, আর কয়েকটা দাঁত মাড়ির থেকে একটু আলগা হয়ে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনার যে দাঁতগুলো মাড়ির থেকে আলগা হয়ে গেছে, দাঁতগুলো কি সামনের দিকের দাঁত না পেছনের দিকের দাঁত? মানে মাড়ির দাঁত? পেছনের দিকের দাঁত, মাড়ির দাঁত, পেছনের দিকের দাঁত কয়েকটা। আচ্ছা, প্রথম কথা বলি যে আপনি যদি বছরে একবার করে দাঁতগুলো একটু পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে মাড়ির দাঁতগুলো নড়ে যাচ্ছে না, এগুলো ঠিক হয়ে যাবে। 1 নম্বর, আমার মনে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে পাথর জমছে, ময়লা জমছে, এবং আপনি দীর্ঘদিন ধরে হয়তো পরিষ্কার করান না। পরিষ্কার বলতে আমি বলতে চাইছি আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের কাছে গিয়ে যে আমরা স্কেলিং বলি, দাঁতগুলোকে পরিষ্কার করান, এবং এটা কিন্তু বছরে একবার করে আপনাকে করাতে হবে। এটা কিন্তু একবার করে ছেড়ে দিলাম তা করলে হবে না, আপনার একবার করার পর আবার 3 মাস 6 মাস পর হবে জমবে পাথর, কিন্তু ঠিক আছে 1 বছর পর পর করলেই হবে, 6 মাস পর করার দরকার নেই। প্রথম কথা এটা গেল। সেকেন্ড হচ্ছে আপনি বলছিলেন যে আমার দাঁতগুলো খুব শিরশির করছে। আমি আজকে প্রোগ্রামে একজন ভদ্রলোক ফোন করেছিলেন, আমি ওনাকেও বলেছি একই কথা, আপনাকেও সেই কথা বলবো যে আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে করতে পারবো না, তবে এটুকু আমি আপনাকে বলে দিচ্ছি যে কোনো অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট বলবেন, দোকানে গিয়ে ওষুধ দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট দিন, আমার দাঁতগুলো শিরশির করছে, তাই ডক্টর বলেছেন অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট দিতে। এই কথাটা লিখে নিন, অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট। যদি অ্যান্টি সেন্সিটিভ কোনো টুথপেস্ট আপনি দোকানে যান এবং নেন, সেই টুথপেস্টটা আপনি কীভাবে ব্যবহার করবেন? প্রথম কথা, যে নর্মাল টুথপেস্ট আপনি এখন ইউজ করছেন সেটাকে বন্ধ করে আপনি এই টুথপেস্টটা, নতুন টুথপেস্ট যেটা নিতে বললাম, ওটা আপনি 2বার করে তো ব্রাশ করবেনই। ব্রাশ কিন্তু নর্মাল ব্রাশ যেরকম ইউজ করেন, তার মধ্যে আপনি ওই টুথপেস্টটা নেবেন, এবং দিনে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করেন, রাতে শোয়ার আগে করেন, এগুলো তো করবেনই দিনে 2বার করে। এছাড়াও আপনি সারাদিন যতবার জল খান তার মধ্যে যে কোনো 2বার জল খাওয়ার আগে যে দাঁতগুলো আপনার শিরশির করছে সেই দাঁতগুলো আপনি লাগিয়ে নিন। দাঁতের যে অংশটা অপোজিট সাইডে দাঁতের সঙ্গে কন্ট্যাক্টে আসে সেই অংশে লাগিয়ে নিন, এবং লাগিয়ে নিয়ে কিন্তু আপনি থুতু করে ফেলবেন না বা জল দিয়ে কুলকুচি করে ফেলার দরকার নেই, ডিরেক্টলি আপনি জলটা খান। এটা দিনের মধ্যে 2বার, যে কোনো 2বার, মানে যতবার আপনি জল খান তার মধ্যে যে কোনো 2বার এটা করবেন। এটা করলে আপনার দেখবেন মানে টোটাল আপনাকে 4বার করতে হবে দিনের মধ্যে, 2বার ব্রাশ আর 2বার হচ্ছে জল খাওয়ার আগে আঙুল করে লাগিয়ে নিতে হবে। এটা করলে দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। আর দাঁতগুলো নড়ার ক্ষেত্রে আমি বললাম বছরে একবার করে দাঁতগুলো একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন নড়াটা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একেবারেই যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম আমরা, যে অ্যান্টিবডির বিষয়টা বলা হয় যে ইয়াংদের ক্ষেত্রে অ্যান্টিবডি অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে, বয়স্কদের ক্ষেত্রে কাজ একটু পরে করে, এই বিষয়টা যে একটু কনফিউশনটা ক্লিয়ার করেন। হ্যাঁ, প্রথম কথা বলি যে এটা কিন্তু একদমই ভুল ধারণা যে অ্যান্টিবডি দেখে যে ইয়ংকে বয়স্ককে, এরকম একদমই অ্যান্টিবডি দেখে না। অ্যান্টিবডি কিন্তু শরীরে তৈরি হবে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যান্টিবডি তার এগেনস্টে, অ্যান্টিজেন এগেনস্টে প্রতিরোধ তৈরি করবে। কিন্তু কেন এটা আমরা বলি যে ইয়ংদের ক্ষেত্রে বেশি কাজ করে, বয়স্কদের ক্ষেত্রে কম কাজ করে? কারণ আমরা এটা ধরেই নিই যে যত মানুষের এজ বাড়ে, মানে যত মানুষ বয়স্ক হয়, তত কিন্তু মানুষের কোনো না কোনো প্রবলেম দেখা দেয়। মানে প্রবলেম বলতে আমি কোনো ভিসারের প্রবলেম বলছি, প্রেশার, সুগারের প্রবলেম বলছি, থাইরয়েডের প্রবলেম, বিভিন্ন কারো না কারো ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম থেকেই যায়। এরকম মানুষ খুব কম দেখা যায় যারা হয়তো সিনিয়র সিটিজেন হয়ে গেছেন বা বয়স্ক হয়ে গেছে, তাদের কোনো রকম শরীরে কোনো রোগ নেই, মানে কোনো ওষুধ তিনি রেগুলার বেসে খান না, এরকম মানুষ কিন্তু পৃথিবীতে খুবই কম আছে। তার জন্য আমরা একটা জেনারেল একটা কনসিডারেশন করে নিয়েছি যে তাহলে বোধহয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যান্টিবডি রেজিস্ট্যান্স পাওয়ারটা কম এবং ইয়ং মানুষের ক্ষেত্রে বেশি। সেটা কিন্তু নয়।
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টিবডি সবার জন্যই সমান কাজ করতো কাজ করবে যদি কিনা প্রত্যেকের শরীরটা সেম থাকে, কিন্তু যেহেতু যত বয়সে আমাদের শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার কমতে থাকে, আমাদের শরীরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, সেই জন্য অ্যান্টিবডিটা কিন্তু কাজও কমতে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন প্রবলেম, যে আমাদের শরীরে যখন বয়স হয় আমাদের তখন অনেক কিছু রোগ দেখা দেয়। এই রোগের কারণের জন্য আমাদের শরীরের পাওয়ারটা কমে যায়, রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায়, যার ফলে অ্যান্টিবডি পাওয়ারটাও কমে যায়। এই জন্যই কিন্তু আমি বারবার করে এই কথাটা বলছি, যে এটা কিন্তু কোনো কেউ ধারণা করবেন না যে আমার বয়স হলে অ্যান্টিবডি পাওয়ারটা কমে যাবে। পাওয়ারটা তখনই কমবে যদি আমার কোনো রোগ থাকে, এবং যেহেতু ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের ক্ষেত্রে 99% মানুষের ক্ষেত্রেই যারা বয়স্ক মানুষ তাদের কোনো না কোনো ওষুধ রেগুলার খেতে হয়, কোনো না কোনো রোগ তাদের শরীরে আছে, সেই কারণের জন্য তার রেজিস্ট্যান্স পাওয়ারটা কম, সেই কারণের জন্য তার অ্যান্টিবডি পাওয়ারটাও কম। আচ্ছা, আমরা এই সমস্ত বিষয়ে তো আলোচনা করব নিঃসন্দেহে, তবে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আশা করা যাচ্ছে যে অরণ্য, পার্ক, এই সমস্তগুলিকে খুলে দেওয়া হচ্ছে, কারণ বহুদিন ধরে বন্ধ ছিল এবং বিশাল আর্থিক ক্ষতির মুখে রয়েছেন তারা। ফলে ইতিমধ্যে তাকিয়ে এই জায়গাগুলিকে খুলে দেওয়া হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গেও বেশ কিছু নিয়মবিধি রয়েছে। সেই নিয়মবিধি মানতে হবে সাধারণ মানুষকেও, সেই নিয়মবিধি মানতে হবে সেই সমস্ত জায়গার মানুষদেরও। আমি একটা কথা একটু জানতে চাইবো, নিঃসন্দেহে আমাদের সেই স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং এই সব জায়গাগুলিতে এখন বলা হচ্ছে যে হাতি সাফারি, যে জায়গাগুলোতে হাতি সাফারি রয়েছে সেগুলো একেবারেই করা যাবে না। তারা কিন্তু তারা আবার অভিযোগ করছেন যে যদি এইগুলো চালু না হয় তাহলে আর্থিক দিক থেকে অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন, যদি এইগুলো চালু করা হয় এবং মানুষের যোগাযোগটা অনেক বেশি বেড়ে যায়, তাহলে এটা কিন্তু সংক্রমণটাও তো প্রচুর পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, এটা তো বাড়বে, কিন্তু এটাও তো ভাবতে হবে যে তাদেরও কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে, অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, এটা আপনি বললেন। তো যেটা করতে, এখান থেকে বাঁচার একটাই উপায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যে প্রথম থেকে বললাম প্রোটোকলগুলো ঠিকঠাক মেনে চলতে হবে। যদি ঠিকঠাক করে মানে যে সংস্থা রয়েছেন, যে ধরুন আমি যদি যেমন ধরুন চিড়িয়াখানার কথাই বলুন, আমাদের আলিপুর চিড়িয়াখানা যদি হয়, এখানেও কিন্তু যদি খুলে দেওয়া হয়, এখন যারা কর্মী কাজ করছেন তারা যদি মোটামুটি একটু গোল টোল করে একটু ডিস্টেন্স মেনটেন করে যদি ঠিক মতন চক আউট করতে পারেন, যে এর বাইরে এই ডিস্টেন্সের বাইরে কেউ মানে মিশতে পারবেন না, এর মধ্যে কেউ আসতে পারবেন না, এই দুটো ডিস্টেন্স এর বাইরে এর মধ্যে কেউ চলে আসতে পারবেন না, এর থেকে ক্লোজ কেউ চলে আসতে পারবেন না, তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই আটকানো যায়, তাহলে কিন্তু কোনো একটা প্রবলেম নেই। এখন প্রবলেমটা কী হয়, যখন মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বা যখন মানুষ ধরুন কোনো জায়গাতে একসাথে ভিড় করে ফেলেন, তখনই কিন্তু প্রবলেমটা হয়। তো এটা যদি যে কর্মীরা রয়েছেন সেখানকার, যে সংস্থাটা খোলার কথা হচ্ছে, ধরুন আমি চিড়িয়াখানার কথা যেমন বললাম, সেখানকার যারা কর্মী রয়েছেন তারা যদি একটু পরিশ্রম করে, তারা যদি একটু ওই চক আউটগুলো করে দেন, ডিস্টেন্স মেনটেন করেন ঠিক মতন, যে দুজন মানুষ যে দাঁড়াবেন তাদের মধ্যে একটু গোল করে দেওয়া, যে কোন দুটো জায়গায় দুটো মানুষ দাঁড়াবেন, তার কতটা কাছে তারা আসতে পারবেন না, এই জিনিসগুলো তারা যদি একটু মেনটেন করেন এবং একটু যদি সিকিউরিটি ব্যাপারটা করে, যদিও মানুষ এখন অনেকটা আগের থেকে সচেতন হয়ে গেছেন, আগে যেমন মানুষ কোনোভাবেই এগুলো মানছিলেন না, কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, তারাও মানছেন। এর সঙ্গে সঙ্গে যদি প্রশাসন একটুখানি আরও সতর্কতা অবলম্বন করে এবং যদি ঠিকঠাক করে সব কিছু মেনটেন করা হয়, তাহলে আমার মনে হয় অসুবিধা খুব একটা হবে না। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এই বিষয়ে তো নিঃসন্দেহে আলোচনা করব এবং আশা করব যে এই সমস্ত বিধি নিষেধ মেনে এবং তার সঙ্গে সঙ্গে যা যা প্রোটোকল দেওয়া হচ্ছে এই বিষয়গুলি অবশ্যই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকে মাথায় রাখবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আমি একটু জানতে চাইব, আমরা ইতিমধ্যেই যে বিষয়টা দেখতে পাচ্ছি যে একজন পেশেন্ট করোনা আক্রান্ত হলে তার প্রথমেই অক্সিজেনের মাত্রাটা অনেকটা কমে যায়, ফলে অক্সিজেনটা তার ভীষণ পরিমাণ দরকার পড়ে। কিন্তু ডাক্তারবাবু, এইদিকে তাকিয়ে আমরা যেমন দেখেছি এতদিন ধরে আক্রান্ত বেড়েছে, প্রচুর পরিমাণ মানুষ আক্রান্ত রয়েছেন, গোটা দেশে আক্রান্ত, তো সেদিকে তাকিয়ে আমরা যদি একটু রাজ্যের দিকে তাকাই, তাহলে এই যে আক্রান্তের সংখ্যা তার সঙ্গে পাল্লা দিয়ে অক্সিজেনটাও যথেষ্ট পরিমাণ লাগছে। তা আপনার কি মনে হয় যে আমাদের এই রাজ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা এতদিন ধরে বেড়ে যাচ্ছে, নিঃসন্দেহে এখন কমছে বা সুস্থতার হার প্রচুর, তো অক্সিজেনের যে সঞ্চয়টা সেটা কি আমাদের করার প্রয়োজন, বা অক্সিজেন তৈরির কাজটা কি আমাদের আরও করা প্রয়োজন? প্রথম কথা বলি যে অক্সিজেন সঞ্চয়টা কিন্তু যদি আমাদের করোনা সংক্রমণটাও বাড়তো, তাও সেক্ষেত্রেও আমি বারবার করে বলেছি অক্সিজেন সঞ্চয়টা কিন্তু একদমই কোনো কাজের কথা না। অক্সিজেন সঞ্চয় করে রাখা যাবে না, ওরমভাবে অক্সিজেন ঠিকঠাক থাকবে না, ওরমভাবে কিন্তু আমার কোনো কাজ দেবে না। কারণ যখন আমার করোনা সংক্রমণটা খুব বেড়ে যাবে তখন কিন্তু আমাকে অবশ্যই হসপিটালাইজ হতে হবে। আমার যদি শরীরে কোনো অন্যান্য অর্গানে কোনো প্রবলেম থাকে, এটা কাদের জন্য প্রয়োজন হয়, যাদের ধরুন শরীরে অন্যান্য কোনো প্রবলেম রয়েছে, অন্যান্য কোনো লাংস, হার্ট বা কিডনি কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন পড়ে। তাদের ক্ষেত্রে কিন্তু যদি আপনি বাড়িতে বসে যদি অক্সিজেন সাপ্লাইটা করেন, অক্সিজেন সিলিন্ডারটা বাড়িতে আটকে রেখে দেন, তাহলে কিন্তু অনেক হসপিটাল বা নার্সিংহোম পাচ্ছে না। ওনার জায়গায় ওই অক্সিজেন সিলিন্ডারটা কোনো নার্সিংহোম বা হসপিটালে যেতে পারতো, উনি যদি বাড়িতে না আটকে রাখতেন। এবং উনি কিন্তু বাড়িতে আটকে রেখেও কিছু করতে পারবেন না, কারণ ওটা যখন বাড়িতে উনি আটকে রাখবেনও, ওনার কিন্তু শুধুমাত্র অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিলেই কিন্তু ওনার ট্রিটমেন্ট হবে না করোনার। এটা কিন্তু সবাইকে আগে মাথায় ঢোকাতে হবে যে আমি যদি অক্সিজেনটা আটকে রেখে দিই, হয়তো আমার পয়সা আছে, আমি হয়তো আটকে রেখে দিলাম, এবার আমার জন্য আরেকটা মানুষ হয়তো পেলো না, যারা হয়তো গরিব মানুষ, যাদের হয়তো ক্ষমতা নেই অক্সিজেন সিলিন্ডার বাড়িতে কিনে রাখার, তাদেরকে হসপিটালের মুখাপেক্ষি থাকতে হবে, তারা হয়তো ওখানে পেলেন না।
আমি তার সঙ্গে সঙ্গে কী করলাম, আমি যে নিজেকেও বাঁচাতে পারলাম তাও কিন্তু নয়, কারণ আমি যখন ওইটা আটকে রাখলাম অক্সিজেনটা আমি পেয়ে গেলাম ঠিক মতন সাপ্লাই, কিন্তু শুধু তো অক্সিজেন পেলে হবে না, আমাকে তো ঠিক মতন ওষুধটা পেতে হবে, ঠিক মতন পথ্যটা পেতে হবে, সেটা কিন্তু হসপিটাল বা নার্সিংহোম ছাড়া আপনি পাবেন না। কারণ আমাদের যে একমাত্র সেভিয়ার এখন রেমডেসিভির, মানে যেটা করোনা হলে আমরা ওষুধ দিয়ে থাকি পেশেন্টদেরকে, সেটা কিন্তু কোনোভাবেই বাইরের কোনো দোকানে অ্যাভেলেবেল নয়, সেটা কিন্তু একমাত্র নার্সিংহোম হসপিটাল ছাড়া পাওয়া যাবে না। তো যদি আমি সেটা নাই পাই, আমি শুধুমাত্র অক্সিজেন নিয়ে বেঁচে থেকে কী করবে, বাঁচতে তো আমি পারবো না। তাহলে আমি সেটা নিজেও বাঁচতে পারলাম না, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার আটকে রেখে আমি কতগুলো যাদের ক্ষমতা নেই এরকম কিছু মানুষকেও আমি মেরে ফেললাম। তো সেটা কোনো প্রয়োজন নেই, এইভাবে অযথা আতঙ্কিত হয়ে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে আটকে রাখবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের কোনো প্রবলেম, একদম 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 আমরা আসবো অবশ্যই অক্সিজেনের বিষয়টা, তবে আমাদের পরবর্তী দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে সাধন কুমার ঘোষ বলছি। বলুন। বলছি আমার ছেলের দাঁতের একটু প্রবলেম রয়ে গেছে ছোট থেকে। আক্কেল দাঁত বলতে যেটা বার হয় না, তো দাঁতের দুপাশে দুটো আক্কেল দাঁত বেরিয়েছিল। তারপর সেই দাঁতটা ছোটবেলায় মানে অনেকে তুলতে মানে নিষেধ করায় আর করিনি, কিন্তু ওই দাঁত দুটো এখন থাকাতে বেশ কিছু প্রবলেম হচ্ছে, মানে দাঁত পরিষ্কার রাখা বা কিছু। আর দাঁতের এই উপরের দিকের সামনের পোর্শনটা দাঁতগুলো একটু এবড়ো খেবড়ো আছে, তো ওইগুলো কি এখন কিছু করা যেতে পারে? আচ্ছা, বয়সটা কত বললেন? বয়সটা কত? 26 বছর। 34 না, 26। 26। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আপনার ঠিক করা যাবে। আমি একটু কথা বলে নিই। প্রথম কথা হচ্ছে ব্রেসেস লাগিয়ে কিন্তু আপনার ছেলের দাঁত যদি উঁচু নিচু কিছু থাকে সামনে দাঁত, আমি যেটা এবড়ো খেবড়ো বললেন, যদি রোটেশন থাকে তাহলে বা উঁচু নিচু থাকে তাহলে কিন্তু ব্রেসেস লাগিয়ে ঠিক করা যাবে না। যদি এবড়ো খেবড়ো শুধু হয় তাহলে ঠিক করা যাবে। এবড়ো খেবড়ো বলতে আমি বলছি ধরুন কোনো দাঁতের কোনো অংশ ভেঙে গেছে বা হয়তো হালকা এদিক ওদিক রয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া যাবে। কিন্তু যদি মেজর পরিমাণে কিছু দাঁত বেঁকে ঘুরে গিয়ে থাকে বা ধরুন উঁচু থাকে, এগুলো কিন্তু ঠিক করা যাবে না, যেহেতু আপনার ছেলের বয়স অলরেডি 25+, মানে 26 হয়ে গেছে। 25-এর থেকে যদি বিলো হতো তাহলে কিন্তু এটা করা যেত, যেহেতু 25 অ্যাভাব, তাই আপনার ছেলে কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট হবে না ব্রেসেস লাগিয়ে। কিন্তু তার মানে এটা নয় যে আপনার ছেলে কোনো ট্রিটমেন্ট হবে না, উঁচু দাঁত থাকলে নিচু হবে না, তা কিন্তু নয়। আমি এই কথাটা বারবার বলেছি যে ইস্টার্ন রিজনের মধ্যে ডক্টর প্লাসে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডক্টর প্লাসে কিন্তু আমাদের এখানে অনেক দিন ধরেই এরকম বিগত 5 বছর ধরে এই ট্রিটমেন্ট চলছে, যেখানে কিনা আপনার বয়স যদি সার্টেন এজ পেরিয়েও যায়, ব্রেসেস না লাগেও উঁচু দাঁতকে নিচু করে দেওয়া যায়। আমরা সেটা সাকসেসফুলি করেছি, অসংখ্য পেশেন্টকে করেছি, কাজে চিন্তার কোনো কারণ নেই, আপনি সেটাও করতে পারবেন। কিন্তু ব্রেসেস লাগিয়ে হবে না, কারণ আমরা দেখি যে বিলো 23 মতন কোনো পেশেন্ট আসেন, কারণ ব্রেসেস লাগিয়ে কিন্তু দাঁত ঠিক করতে মোটামুটি 1.5 থেকে 2 বছর টাইম লাগে উঁচু দাঁতকে নিচু করতে। তো এরকম যদি কোনো পেশেন্ট আসেন যাদের বিলো 23, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করি, ব্রেসেস ট্রিটমেন্টটাই করি, কারণ ওটাই আমাদের কাছে বেস্ট মনে হয়। কিন্তু যদি 23-র বেশি কেউ কোনো এজেড কোনো পেশেন্ট আসেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ট্রিটমেন্ট করি না, আমরা কিন্তু অন্য ট্রিটমেন্ট করি, যেটা একমাত্র আমাদের এখানেই হয়। তো সেই ট্রিটমেন্ট করেও কিন্তু সাকসেসফুলি অনেক পেশেন্টকে উঁচু দাঁত নিচু করে দেওয়া হয়েছে। কাজে এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই যে দাঁত নিচু হবে না বা এবড়ো খেবড়ো এলোমেলো দাঁত ঠিক হবে না। আচ্ছা, একেবারে আরও একজন কলার রয়েছেন, একটু দেখে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, বাঁকুড়াতে বলছি। বলুন। আমার দাঁতগুলা ক্লিনিং করতে মন যায় প্রচুর, বুঝলেন তো। আর দাঁতের সাইডে কালো কালো দাগ হয়েছে। তো বুঝতে পারছেন কি হ্যাঁ, বলছেন? উনি বলছেন ওনার দাঁতের সাইডে কালো কালো দাগ রয়েছে, দাঁতটা ক্লিনিং পরিষ্কার করতে হবে। কিন্তু আপনাকে আমি একটাই কথা বলি, আপনার নামটা আমি যদিও বুঝতে পারলাম না, তবু একটাই কথা বারবার বলবো। আমার নাম চণ্ডীদাস মোর্দানা, বাঁকুড়াতে বলছি। আচ্ছা, হ্যাঁ, তো আপনাকে আমি বারবার করে একটা কথা বলছি, এটা আগেও আমি বহুবার বলেছি, আপনি কিন্তু করোনা ভ্যাকসিন যতদিন পর্যন্ত আবিষ্কার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের অ্যাটলিস্ট 1/3 পিপলের মধ্যে, টোটাল জনসংখ্যার 1/3% মধ্যে যতদিন পর্যন্ত না করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি কিন্তু স্কেলিংটা করাবেন না, মানে দাঁত পরিষ্কার করাবেন না। কারণ যে ইনস্ট্রুমেন্ট দিয়ে দাঁতটা পরিষ্কার করা হয়, সেই ইনস্ট্রুমেন্ট থেকে কিন্তু করোনা ছড়িয়ে পড়ার সংক্রমণ হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। তো এটা আপনার জন্য ক্ষতিকারক, আপনার জন্য বিপজ্জনক, এবং যে ডক্টর করবেন তার জন্য বিপজ্জনক। সেই জন্য বারবার করে বলছি, ওই মেশিনটা আপনি, ওই ইনস্ট্রুমেন্টটা একদম ইউজ করবেন না, দাঁত পরিষ্কার করবেন না। এবারে ততদিন পর্যন্ত, আর তো এতদিন তো আমরা লড়াই করেছি দাঁতে দাঁত চেপে, আর কটা দিন, আর কিছুদিন, আর কয়েক মাস মাত্র ওয়েট করতে হবে। এতদিন অনেক দাঁতে দাঁত চেপে লড়াই করেছি আমরা, এবারে আর কয়েক মাস ওয়েট করলেই আমরা ভ্যাকসিনটা পেয়ে যাবো। যদি ভ্যাকসিনটা একবার চলে আসে, তখন কিন্তু আপনি আবার দাঁত পরিষ্কার করতে পারবেন। এবার আমি বারবার করে একটা কথা বলি যে এই দাঁত পরিষ্কারটা বছরে একবার করে করাতে হয়। সেক্ষেত্রে আপনার হাতে কিছুদিন টাইম আছে, হয়তো এই ওয়ার্ডটা আপনি 1 বছর বাদ দিয়ে 2 বছর বাদ দিয়ে করলেন, ততদিন পর্যন্ত আপনি বাজারে যে বিভিন্ন মাউথওয়াশ পাওয়া যায়, সেই মাউথওয়াশটা ইউজ করুন। 1 কাপ উষ্ণ গরম জলে 10-12 ফোঁটা মাউথওয়াশ মিশিয়ে দিনের মধ্যে 2বার করে কুলকুচি করবেন, এবং এই কুলকুচি করার পর 8 ঘন্টার মধ্যে মুখে জল টল কোনো লাগাবেন না। এটা যদি আপনি করতে পারেন, মোটামুটি আপাতত আপনার প্রবলেমটা কিছুদিন পর্যন্ত সলভ হবে, এবং তারপরে আবার আপনি যখন পরিষ্কার করার দিন চলে আসবে, মানে করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে, তখন আপনি আবার এটা করবেন। আচ্ছা, আরও একেবারেই। আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন কলার রয়েছে, কথা বলে নেব। কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, নমস্কার। নমস্কার। আমি সাঁতরাগাছি থেকে বলছি। আচ্ছা, বলুন।
বলছি আমার ছেলের বয়স 2.5 বছর। হুম। তো ও ব্রাশ করতে পারে না, ব্রাশ করতে কত বছরের উপর থেকে ব্রাশ করানো যেতে পারে? ব্রাশ পেস্ট দিলে বা আচ্ছা। ব্রাশ করাতে গেলে তুলে খেয়ে নেয়, ও ঠিকঠাক করতে পারে না ব্রাশ, আর মাজতেও দেয় না, খুব মানে দাঁতগুলো খারাপ হয়ে ছোট্ট যাচ্ছে একেবারে। এখন। হুম। 2.5 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2.5 বছর। তো কি দাঁত কি বললেন পড়াতে? না না, ও ব্রাশ করতে দাঁতগুলো পারছে না, পরিষ্কার করতে পেস্ট পারি না, দিলে করতে পেস্ট দেয় খেয়ে না। নিচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁত পরিষ্কার করতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ওকে দেবেন না পেস্ট, আপনি নিজে যতটা সম্ভব ততটাভাবে করিয়ে দিন। আর যদি সম্ভব তাতে না হয় তাহলে আমি বলবো যে ওকে ওই বিভিন্ন জেল পাওয়া যায় না, যে জেলগুলো ধরুন একটু মিষ্টি স্বাদের হয়, সেগুলো আপনি ব্রাশ করি ওকে মানে নিজের হাতে না, ওকে হাতে না দিয়ে আপনি নিজে আঙুলে করে ব্রাশটা করিয়ে দিন, যাতে করে মানে আঙুলে করেই করান, ব্রাশ দিয়ে করাবেন না। কারণ ব্রাশ দিয়ে করালে ওর হয়তো মাড়িতে খোঁচা লাগছে, যার ফলে হয়তো অস্বস্তিতে পড়ছে, কান্নাকাটি করবে, বয়স কম তো। আপনি নিজে আঙুলে করে নিয়ে গোটা মুখটা আপনি পরিষ্কার করে দিন, মানে ওকে দেবেন না। এবং এটা অবশ্যই জেল জাতীয় কোনো টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট জেল করবেন, কারণ কি জেলটা ওদের জন্য ভালো, বাচ্চাদের জন্য। এবং এটা কিন্তু স্বাদও যেমন ভালো, তেমনি এটা কিন্তু খুব ভালো, বাচ্চাদের জন্য উপকারীও। তো এইটাই করাবেন আপনি, আঙুল দিয়ে করাবেন। আর যদি একান্তই কোনোভাবেই না করতে পারে, এটা তো কোনো কাজের কথা নয় যে ও এখন 2 বছর 2.5 বছর বয়স, মানে এখন এতদিন পর্যন্ত ধরুন 5 মাস কি 4 মাস কি 3 মাস এখন দাঁত ব্রাশ না করে থাকলো বা দাঁত পরিষ্কার না করে থাকলো, এটা তো হয় না। দাঁত তো পরিষ্কার আপনাকে করাতেই হবে, এবং সেটা আপনাকেই করাতে হবে। যেভাবেই হোক আপনাকে 2 হাত দিয়ে আপনাকে এক হাতটা মুখটা কোনো রকমে খুলে আর এক হাত দিয়ে আঙুলে করে আস্তে 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 করে ওর যাতে কষ্ট না হয় সেভাবে আপনি ব্রাশটা করান। এবং অবশ্যই কিন্তু জেল, কোনো টুথপেস্ট জেল ইউজ করবেন ওর জন্য। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা, অক্সিজেন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা তো অবশ্যই বললাম যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে অযথা আটকে রাখবেন না। সেকেন্ড কথা আমি যেটা বলছি, আমি বারবার করে এটা বলছি যে রেমডেসিভিরটা কিন্তু আমাদের একরকম সেভিয়ার হয়ে দেখা দিয়েছে। তো এই ওষুধটা কিন্তু আপনি কোনো রকম বাজারের দোকানে পাবেন না, এটা কিন্তু একমাত্র নার্সিংহোম হসপিটালেই পাওয়া যায়। তো আপনি যদি সিলিন্ডারটা বাড়িতে নিয়ে এসে, আমার টাকার জোর আছে বলে আপনি হয়তো সিলিন্ডার বাড়িতে নিয়ে আসলেন, এসে অক্সিজেনটা আপনি পেয়ে গেলেন, কিন্তু ওষুধটা কোথায় পাবেন? ওষুধটা তো আপনি পাবেন না। তো সেই জন্য বলছি যে অযথা আটকে রাখবেন না। হ্যাঁ, যদি ধরুন কারোর এরকম থাকে যে তার অলরেডি অক্সিজেন সিলিন্ডার লাগে, অন্যান্য বিভিন্ন কারণে আমাদের অক্সিজেন সিলিন্ডার ইউজ করতে হয়, শুধুমাত্র করোনা হচ্ছে বলে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে বলে ব্লাডে, তাই তো না। আর এছাড়াও অন্যান্য অনেক কারণে, করোনা ভাইরাস ছাড়াও অনেক কারণে কিন্তু আমাদের অক্সিজেন লেভেল শরীরে কমে যায়, এবং যার জন্য অনেক মানুষ প্রতিনিয়ত কিন্তু করোনা হওয়ার আগেও ইউজ করতেন মানে অক্সিজেন সিলিন্ডার, এবং এখনও ইউজ করতে হয় তাদের জন্য ব্যাপারটা আলাদা। আমি তাদের কথা কিন্তু বলছি না, আমি শুধু বলছি কিছু মানুষ আতঙ্কিত হয়ে আগের থেকে অনেক সময় মাঝখানে দেখা যাচ্ছিলো, যখন পশ্চিমবঙ্গে অনেকটা প্রকোপ দেখা দিয়েছিল, অনেক বেড়ে গেছিলো, সংক্রমণটা রোজ বাড়ছিল, তখন কিন্তু অনেক মানুষ, আমার নজরেও আছে, আমারও এটা জানা আছে, অনেক মানুষ কিন্তু এরকম অক্সিজেন সিলিন্ডার আটকে রেখে দিচ্ছিল বাড়িতে। মানে আমার যদি হয় করোনা, তাই জন্য আগের থেকে যে আমি অক্সিজেন সিলিন্ডার আটকে রাখি, আমার জন্য শরীরে যদি ব্লাডে অক্সিজেন লেভেলটা কমে যায়। এখন তো পালস অক্সিমিটার সবাই জানে যে পালস অক্সিমিটার পাওয়া যায়, তো পালস অক্সিমিটারের মাধ্যমে আমি সহজেই জেনে নিলাম আমার শরীরের ব্লাডের অক্সিজেন লেভেলটা কতটা আছে, জেনে নিয়ে যদি কম থাকে আমি সঙ্গে সঙ্গে একটু অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন নিয়ে নিলাম। এরকম তো কিন্তু একদমই কাজের কথা না, এটা কিন্তু করবেন না, একদম এটা উচিত নয় করা। আচ্ছা, একটা কথা যেমন ডাক্তারবাবু বললেন, অবশ্যই তার সঙ্গে সঙ্গে এই হাসপাতাল বিষয়ক যেমন কথাটি উঠলো, আমি একটা বিষয় একটু জানতে চাইবো ডাক্তারবাবুর কাছে। এখন আমরা বেশ কয়েকবার খবরে উঠে এসছে যে সেটা স্বাস্থ্যকেন্দ্র হোক বা হাসপাতাল হোক, তার সামনে বা তার পেছনে গার্বেজ রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ময়লা জিনিস রাখা রয়েছে, সেটা রক্ত ভেজা কোনো তুলো হোক, সেটা সিরিঞ্জ হোক বা এই জাতীয় জিনিসগুলি। দেখুন, আমরা এই বিষয়টা হয়তো আগেও দেখেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ প্রয়োজনীয়। তাই একটা প্রশ্ন একটুখানি জানতে চাইবো, এই জাতীয় জায়গাগুলোতে কি ইমিডিয়েট পরিষ্কার করাটা খুব প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকেও কতটা সচেতন হওয়া প্রয়োজন? হ্যাঁ, এটা কিন্তু ইমিডিয়েট অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন। তার কারণ কি, ওখান থেকে যদি কোনোভাবে কোনো কিছু, দেখুন আমরা যখন কোনো তুলো বলুন, কটন বলুন, ব্লাড লেগে আছে বা কোনো কিছু এরকম পরিত্যক্ত কোনো জিনিস আমরা ফেলে দিই, ধরুন পিপিই কিটই যখন আমরা পড়ছি সেগুলো যদি বাইরে পড়ে থাকে, সেখান থেকে কিন্তু আমাদের এটা ধরেই নিতে হবে যে পিপিই কিট যখন আমরা কোনো পড়েছি, তখন কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, এবং সেই ট্রিটমেন্ট করার সময় সেই পেশেন্টের যদি করোনা হয়ে থাকে বা অন্যান্য কোনো পেশেন্টের করোনা হয়ে থাকে, তাহলে কিন্তু ওই পিপিই কিটের মধ্যে সেই জিনিসটা লেগে আছে, সেই ভাইরাসটা থেকে যাবে, এবং সেই ভাইরাসটা কিন্তু উইদিন 24 আওয়ার্স যাবে না। এবার আমি যখন পিপিই কিটটাকে খুলে ফেলে দিলাম, সেটা যখন ডাস্টবিনে চলে গেল, তখন কিন্তু 24 আওয়ার্স হয়নি। তার মধ্যে যদি ওখান থেকে কেউ হাত দেয় বা কোনোভাবে ওখান থেকে ছড়িয়ে যায়, কারণ করোনা ভাইরাস আমরা এটাও জানি যে এখন কিন্তু এয়ারবর্ন হচ্ছে, বায়ুতেও যাচ্ছে। তো যদি সেরকমভাবে কোনো কিছু হয়, কাছাকাছি যদি কেউ চলে আসেন, হয়তো সেই সময় তিনি মাস্কটা পরে নেই, এখন যদি কেউ মাস্ক পরে থাকেন নাকের ওপরে, তাহলে কিন্তু তার হওয়ার কোনো চান্স নেই। কিন্তু অনেকেই তো এরকম সবসময় নাকের ওপর পড়েন না, হয়তো অনেক সময় আমি অনেক প্রোগ্রামে বলেছি, অনেকে আমাকে বলেছেন যে ডাক্তার মাস্ক পরতে ভীষণ অসুবিধায় পড়ছি,
না শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো আমি তখন বলেছি ঠিক আছে একটা কাজ করবেন, আপনি যখন কাছাকাছি কেউ থাকবে না, একটু দূরে গেলেন, সেখানে গিয়ে একটু মাস্কটা খুলে কিছুক্ষণ শ্বাস নিয়ে নিলেন ভালো করে, আবার যখন কাছাকাছি লোকালয়ে এলেন তখন আবার মাস্কটা পরে নিলেন। তো দেখা গেল যে কাছাকাছি লোকালয়ে কেউ নেই, আপনি সেই যে অবস্থায় হয়তো আপনি মাস্কটা খুলে যাচ্ছেন, কিন্তু দেখা গেল পাশে হয়তো কোনো ডাস্টবিন রয়েছে, সেখানে হয়তো কোনো পিপি কিট বা কোনো কটন বা কিছু এমন কোনো জিনিস রয়েছে যে জিনিসটা কিন্তু করোনা ভাইরাস অলরেডি রয়েছে এবং সে এখনও পর্যন্ত মরেনি, 24 ঘন্টা বেরোয়নি বলে, তখন কিন্তু ওখান থেকে আপনার হয়ে যাওয়ার আপনার করোনা হয়ে যাওয়ার চান্স খুব প্রবল। সেই জন্য অবশ্যই প্রশাসনকে এটা খুব ভালো করে দেখতে হবে যে যেন ওইভাবে পরিত্যক্ত ময়লা যেগুলো রয়েছে, পরিত্যক্ত যে সমস্ত পিপি কিট, কটন, যে কোনো মেডিকেল জিনিস এগুলো রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই, এবং এখানে এর মধ্যে সিরিঞ্জ অনেক রয়েছে যেগুলো, এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে ওগুলোকে ডিসপোজাল ভ্যানে তুলে দিতে হবে এবং সেগুলোকে অবশ্যই ডাস্টবিন থেকে তুলে নিতে হবে, যাতে করে ডাস্টবিনের পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি যান এবং তার মুখে যদি মাস্ক না থাকে সেখান থেকে যেন না ছড়ায়। আচ্ছা, অবশ্যই আমরা করোনা বিষয়ক আলোচনা করছি, তবে তার সঙ্গে সঙ্গে করোনার সঙ্গে দোসর কিন্তু এই মুহূর্তে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি চলছে, কতদিন চলবে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে, কিন্তু আপাতত বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ জলবাহিত রোগের সময় কিন্তু প্রায় এসে গিয়েছে। ডাক্তারবাবু, একদম আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো সেদিকে একটু জানতে চাইবো। আমরা বহু জায়গায় খবর দেখেছি যে প্রচুর জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, রাস্তার এমন ভাঙা জায়গা সেখানেও জলের দেখেছি, সেখানেও ম্যালেরিয়ার মশা বা ডেঙ্গুর মশা বা জলবাহিত রোগের যে জীবাণু তারা তো সেখানে থাকতে পারে। তো সেই দিকে তাকিয়ে ডাক্তারবাবু কি প্রোটেকশন নেওয়া উচিত এই মুহূর্তে, কি বলবেন আপনি? প্রথম কথা বলি যে আপনি এর আগেও একটা কথা আমাকে বলেছিলেন, আমি তখন কথা প্রসঙ্গে ওই কথাটা বলা হয়নি, এখন আমি আবার বলছি যে আমাদের এখন কিন্তু ওয়েদার যে চেঞ্জ হচ্ছে না, এর ফলে এটা কিন্তু একটা মানতেই হবে যে আমাদের ওয়েদার চেঞ্জের সময় অন্য বছরও হয়। আপনার এখন আসলে করোনার জন্য মানুষ অনেক ভুলে গেছেন, একটু যদি ভেবে দেখেন যে প্রত্যেক বছরই কিন্তু এরকম ওয়েদার চেঞ্জ হয় এবং তখন কিন্তু অনেক রকম ভাইরাল ফিভার হয়ে থাকে, অনেকের এই সর্দি কাশি জ্বর এগুলো হয়ে থাকে, এবং যেহেতু করোনা সিমটমের সঙ্গে এগুলো পুরো মিল। কেন মিল? তার কারণ এটাও জানতে হবে যে কেন মিল, তার কারণ ওটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ, এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ, যেহেতু দুটোই ভাইরাস ঘটিত রোগ তাই ওদেরই একই বংশের লোক, মানে জিনিস তো, মানে আমি যদি এটাকে একটু মজার ছলে বলি যে একই বংশের লোক, ফলে সে কিন্তু একই রকম তার মোটামুটি সিমটমগুলো মোরাললেস সেম, একটু এদিক ওদিক আছে, বাকি সব সিমটম কিন্তু মোরাললেস সেম। এবং অনেক সময় অনেক ভাইরাল ফিভার হয়তো শরীরে আমাদের ভাইরাস ঢুকেছে কিন্তু ভাইরাল ফিভার হয়নি, কোনো সিমটম দেখা দেয়নি, যেমন অন্য ভাইরাস, তেমনি করোনার ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়, মানে আমাদের শরীরে করোনা ভাইরাস আছে কিন্তু আমরা জানতে পারছি না, আমাদের সিমটম নেই। তো এই জিনিসটা সব ক্ষেত্রেই সমান হয়, কারণ কি সবাই ভাইরাস, ওটাও ভাইরাস, ভাইরাল ফিভার যেটা হচ্ছে ওটাও ভাইরাস, এটাও ভাইরাস। তো সেই জন্য এটা মাথায় রাখবেন যে আমার যে সর্দি কাশি জ্বর বা ঠান্ডা লাগছে মানেই কিন্তু আমি কাশছি হাসছি মানেই কিন্তু করোনা হয়েছে, এটা নয়। এটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি ঘরের মধ্যে থাকেন বা ধরুন বাইরে বেরিয়েছেন, হয়তো প্রোটেকশন নিয়ে বেরিয়েছেন, প্রোটোকলগুলো মেনে চলছেন, সে মতো অবস্থায় আপনার কেন করোনা হবে না? হ্যাঁ, কিন্তু সে মতো অবস্থায় আপনার অবশ্যই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি হতে পারে, হাঁচি হতে পারে, জ্বর হতে পারে, এগুলো হতে পারে। তো ওইগুলো হওয়া মানেই আপনি ভেবে নেবেন না কখনোই যে আপনার করোনা হয়েছে। এবারে দেখা গেল যে অনেক দিন ধরে আপনার হয়তো এরকম জিনিসটা চলছে এবং হয়তো আপনি প্যারাসিটামল খেয়ে হয়তো কমিয়েছেন, আবার আসছে জ্বরটা, এরকম হতে 10-12 দিন পেরিয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যখন দেখা যাবে যে 10-12 দিন পর হয়তো কোনো ডিপ সিমটম দেখা যাচ্ছে, হয়তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, এগুলোর সাথে সাথে আপনার জ্বর সর্দি কাশি ঠান্ডা এগুলো তো ছিলই, তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে, ভীষণ অন্যান্য প্রবলেম হচ্ছে, স্কিনের র্যাশ বেরোচ্ছে, এই সমস্ত যদি অ্যাসোসিয়েটেড সিমটমগুলো দেখা যায়, এর সঙ্গে মাথায় রাখবেন একটা কথা যে করোনা মানে কিন্তু শুধু অ্যাসিমটোমেটিকের সঙ্গে সঙ্গে সিমটোমেটিক যখন হয় 10-12 দিন পর কিন্তু আর অ্যাসিমটোমেটিক থাকে না, ওটা সিমটোমেটিক হবেই। এবং যদি সিমটোমেটিক হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে মেন সিমটমগুলো থাকবে তা নয়, তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সিমটমগুলো যেগুলো আমি বললাম, যেমন ধরুন স্কিনের র্যাশ বেরোবে, যেমন ধরুন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, এইগুলো কিন্তু অবশ্যই থাকবে। তো সেগুলো যদি না থাকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যদি সেগুলো থাকে তাহলে কিন্তু করোনা টেস্ট করাতে হবে আপনাকে। আচ্ছা, আর এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসে যে এই মুহূর্তের পরিস্থিতিতে বা এই করোনা পরিস্থিতি থেকে আমাদের কতটা ভালো রাখা যাবে, আমরা প্রত্যেককে কতটা ভালো রাখবো, কতটা সচেতন থাকবো, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতেই। আজকের সময় একেবারেই শেষ, এই প্রশ্ন দিয়ে আজকে আমি শেষ করব যে করোনার থেকে বাঁচতে আমাদের ঠিক কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখা প্রয়োজন। যতটা ডাক্তারবাবু বলছেন আমাদের নিজেরও কিন্তু এই বোধটা থাকাটা খুব প্রয়োজন যে কতটা সচেতন হব, কতটা সতর্ক হব। আমাদের সময় আজকে একেবারে এখানেই শেষ, আমরা অনুষ্ঠান শেষ করবো। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্যায়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন সিটিভিএনে।